বাসা বাড়িতে হোক, সব জায়গায় আমরা নিচ্ছি বৈষম্যের শিকার হচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের দেশে ওরকম কোনো আইন নাই। তো আইলো কনভেনশন 190 বাংলাদেশ সরকার বিগত যে সরকার ছিলেন 23 সালে জেনেভায় আইলো কনভেনশনে উনি ওখানে চুক্তি করে এসেছিলেন যে বাংলাদেশে কোনো আইনে 190-কে তারা স্বাক্ষরিত করবে, কিন্তু আসলে করেন নাই। তো এই 190-টাকে আমরা বলছি যে সরকার যেন অনুস্বাক্ষর করে ওইটাকে রেটিফাই করতে হবে। ওইটা যদি আমাদের আইনে চলে আসে তাহলে এই যে বিভিন্ন জায়গায় যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্যটা থাকবে না, অথবা থাকলেও সেখানে আমরা প্রতিরোধ করতে পারবো। আর 121 হলো আমাদের শ্রমিকরা বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়, অসুস্থ হয়, অঙ্গহানি হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আইলো কনভেনশন অনুযায়ী আমাদেরকে কোনো সুযোগ সুবিধা মালিক বা রাষ্ট্র বা কেউ দিচ্ছে না। কিন্তু দিচ্ছে কি, আইনে কিছু লিখে দেওয়া হয়েছে, এক হাত গেলে কতটুকু যাবে, এক চোখ গেলে কতটুকু সে পাবে, এক পা গেলে কতটুকু, আসলে ওইটা কোনো হয় না ওই অনুযায়ী। কিন্তু আমরা চাচ্ছি আইলো কনভেনশন অনুযায়ী যে আমার যেদিন থেকে আমার অঙ্গহানি হবে, আমি কত বছর বাঁচতাম, ঠিক ওই দিন থেকে ওই পর্যন্ত হিসাব করে আমার কত টাকা আয় হতো সেই পরিমাণ আমাকে অর্থ দিতে হবে। এটা হলো এখন আমাদের এটার দাবি, এই 121টা। আর 199 হলো যে ট্রেড ইউনিয়ন করার অধিকার, সংঘবদ্ধ হওয়ার অধিকার। আমাদের যদিও সরকার বলছে ট্রেড ইউনিয়ন করতে পারবেন, অধিকার আদায় করতে পারবেন, কিন্তু আমরা স্বাধীনভাবে কোথাও করতে পারছি না, সব জায়গায় আমাদের বাধা। তো এই হলো। আর আরেকটা হলো যে মাতৃত্বকালীন ছুটি, আপনারা জানেন 4 মাস, অন্যান্য সেক্টরে 6 মাস, কিন্তু আমরা চাচ্ছি না এক দেশে দুই আইন, বৈষম্য করা যাবে না, একটা আইনে এক নিয়মে থাকতে হবে। সরকারিরা যদি 6 মাস পায়, আমার অন্য সেক্টরে 6 মাস দিতে হবে, এটা একটা। আর জেলা উপজেলা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করতে গেলে দেখা যায় উপজেলায় যে ট্রেড ইউনিয়ন সে জেলায় যেতে পারে না, আবার জেলার যে ইউনিয়ন সে উপজেলায় আসতে পারে। এই যে একটা বিতর্কিত করে রাখছে, এটা নিয়ে আমাদের এই ঠাকুরগাঁও জেলার একটা ইউনিয়ন এবং বানিয়ানাগি উপজেলার একটা ইউনিয়ন, উভয়ের মধ্যে এত মারামারি, মানে মৃত্যু সজ্জায় কয়েকজন ছিল হাসপাতালে ভর্তি, এবং আমি নিজে যাই এটা পরে আমি মিটাই দিয়ে আসি, দুই পক্ষে মামলা করছে। তার মানে কি, ইউনিয়ন আমরা গঠন করছি আমাদের অধিকার আদায়ের জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য, কিন্তু ইউনিয়ন কি করছে, অধিকার তো আদায় হয় না, বরং একে অপরের শত্রু হয়ে যাচ্ছে। তো আমরাও চাচ্ছি না যে জেলা এবং উপজেলায় শব্দটা থাকবে না, ইউনিয়ন দেবে এলাকার নাম দিয়ে, সবাই যার যেখানে কাজ করার সুযোগ আছে সে সেখানে গিয়ে কাজ করবে, কেউ যেন এখানে বাধা সৃষ্টি না করতে পারে। আর আরেকটা হলো যে শ্রমিক স্বার্থ রক্ষার্থে সকল সংগঠনকে সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম করতে হবে। কারণ এই যে এক একজন এক একটা সংগঠন আমরা তৈরি করতেছি, একজন এক একভাবে প্রকাশ করছে, কিন্তু আসলে কেউ কারো কোনো উপকারে আসছে না। তো আমরা যদি সবাই মিলে একটা প্ল্যাটফর্ম করতে পারি, এক সুরে কথা বলতে পারি, যেমন বাংলাদেশের কতগুলো ইউনিয়ন আছে, যেমন বিজিএম নিয়ে, তারপরে ওই যে বিকেএম নিয়ে, তারপরে আরো যারা এই এফবিসিসিআই আছে, তারা কিন্তু যে যে দলে থাকুক না কেন সবাই কিন্তু ঐক্যবদ্ধ, এবং ওরা যখন একবার হুঁশিয়ারি সংকেত দেয় সবাই কিন্তু ওদের ভয় পায়। কিন্তু আমরা যারা শ্রমিক সংগঠন, এতগুলো ইউনিয়ন, এতগুলো ফেডারেশন, আমাদের কোনো কাজ নাই, কেউ আমাদের কথা শুনেও না, কেউ ভয়ও পায় না। তো আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা করতে পারি, এক সুরে কথা বলতে পারি, তখন কিন্তু রাষ্ট্র সমাজ সবাই আমাদের কথা শুনবে। এই জন্য বলছি যে একটা প্ল্যাটফর্ম করার জন্য। আর হলো যে শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক তৈরির উদ্যোগ গ্রহণ করতে হবে, কারণ মালিক শ্রমিকের মধ্যে যদি সুসম্পর্ক তৈরি না হয়, তাহলে আসলে আমরা যতই লাফালাফি করি না কেন আমাদের অধিকার কখনই বাস্তবায়ন হবে না। আর সুসম্পর্কটা আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। আর বেআইনিভাবে কারখানা বন্ধ হওয়ার ক্ষেত্রে শ্রমিক অসুবিধার সৃষ্টি হলে, দেখেন অনেক সময় দেখা যায় কারখানার মালিক ইচ্ছাকৃতভাবে কারখানা বন্ধ করে চলে যাচ্ছে, সেটা সরকারকেও জানাচ্ছে না। তখন শ্রমিকরা কি করে, তার অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নামে, অসন্তোষ সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে প্রশাসন শ্রমিকের নামে মামলা দেয়, নেতার নামে মামলা দেয়, কিন্তু যে মালিকটা কারখানা বন্ধ করে গেল তার নামে কিন্তু মামলা হচ্ছে না। তো আমরা এই ক্ষেত্রে বলছি যে যেই মালিকরা কারখানা বন্ধ করে দেওয়া যাবে, আইন অবজ্ঞা করে, এবং সেই ক্ষেত্রে যদি শ্রমিক রাস্তায় নামে অসন্তোষ হয়, তাহলে শ্রমিক নেতার নামে যদি মামলা হয়, সেখানে আগে ওই মালিকের নামে মামলা করতে হবে, তারপরে হলো না, কারণ ওনার জন্যই তো আজকে শ্রমিকরা রাস্তায় নামছে। এরপরে
বাংলাদেশ বেকারত্বের হার যেহেতু দিনে দিনে বেড়ে যাচ্ছে, আমরা সর্বশেষ 12 দফা যেহেতু দাবি, সেখানে 12 দফায় আমরা শেষ শব্দটা এনেছি যে বাংলাদেশে যেহেতু বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান এখন ক্রমেই কমে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের নতুন উদ্যোগ নিতে হবে, নতুনভাবে কর্মসংস্থান তৈরির জন্য। কারণ আমাদের এখন অনেক বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। আমরা যদি এটাকে যুগোপযোগী হিসাবে না নিই এবং এখনই যদি আমরা উদ্যোগ বা চিন্তা ভাবনা না করি যে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে, তাহলে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে। কারণ আপনারা জানেন গার্মেন্টস সেক্টর সহ বাংলাদেশে প্রায় 7,43,00,000 শ্রমিক এই সেক্টরে আছে, সকল সেক্টর মিলাই। তার মানে গার্মেন্টস সেক্টরটাই শুধু 45 লক্ষ, এর বাইরে তো আরো শ্রমিক আছে। এই সব মিলিয়ে 7,43,00,000 শ্রমিক হলো বাংলাদেশে। তাইলে আমরা যদি এখন এর মধ্যে আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, আমরা যদি এখনই নতুন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা সরকার না নেয় আর আমরাও যদি প্রতিবাদ না করি, আমাদের ভাষা আমরা আমাদের মুখ থেকে না বলি, তাহলে কিন্তু সরকার উদ্যোগ গ্রহণ করবে না। তো যাই হোক, আমি অনেকগুলো কথা বললাম। তো আপনারা আমাদের যে 12 দফা দাবি, আপনারা কি মনে করেন যে এই দাবিটা কি আসলেই ঠিক ছিল নাকি আরো কোনো সমঝোতা হওয়া উচিত ছিল? আচ্ছা, এর বাইরেও যদি মনে হয় যে আরো কিছু আছে, সেগুলো আপনারা আমাকে দিবেন। হ্যাঁ, জাপা এই জিনিসটা একটু যুক্ত করেন, তাহলে কি হবে, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে অথবা আমি আপনাদের দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার শ্রম কমিশনে। আপনারা সরাসরি অত দামি সেট না দুইটা, তুমি তো আমার আগের থেকে মোবাইলটা এই অবস্থা। এই লাইটটা কেন বেশি ভালো লাগে? আমার যে সাংগঠনিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর ভবিষ্যৎ আপনাদের এই যে সোনারবাংলা ইউনিয়ন, আরে লাগবো না। আপনারা